ওয়েলকাম, ওয়েলকাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ফিরে আসলাম আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে রতন বেসিক ইংলিশ গ্রামারের পক্ষ থেকে, সেই সাথে রতনস প্রাইভেট সেন্টার এর পক্ষ থেকে শুভেচ্ছা। এর আগে আমি অলরেডি পার্ট 1, পার্ট 2 শেষ করে ফেলছি। তো যারা আমার পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওগুলো দেখে নেননি বা দেখে নাওনি তো যারা, তারা খুব শীঘ্রই এগুলো দেখে নাও, তাহলে হয়তো বা নিজে কিছু শিখতে পারবা। আর যারা নিজেকে পণ্ডিত মনে করেন বা পণ্ডিত মনে করো যারা নিজেকে, তারা আমার ভিডিওটি স্কিপ করতে পারো। ইউ ক্যান স্কিপ দিস ভিডিও, বললেন আমার কোনো সমস্যা নেই। আমি মূলত আমার প্রয়োজন প্লাস আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং আমার যারা ভালো ছাত্র আছে তাদের সুবিধার্থে এবং তাদের দিক বিবেচনা করেই আমি ভিডিওগুলো ক্রিয়েট করতেছি। সো আজকের বিষয় হচ্ছে পার্ট 3-তে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আগে আমরা টেন্স সম্পর্কে জেনেছি, নাম্বার পার্সন সম্পর্কে জেনেছি এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে ধারণা দিয়েছি। তো আজকে আমি যেটা দিব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে যেটা করতে হবে সেটা সংজ্ঞাটা একটু জেনে নিই আমরা। যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ চলছে অর্থাৎ নন স্টপ বা অবিরত গতিতে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মনে রাখতে হবে যে নন স্টপ বা অবিরত গতিতে মানে বর্তমান হচ্ছে বা চলছে এরকম বোঝাচ্ছে, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, বাংলা চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেস, তেসি, তেসে, তেসেন, ছ, সি, সে, সেন, সি, স, সে, সেন প্রভৃতি যুক্ত থাকে। ওকে, এবারে আমাদের জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে এম ইজ আর। এই এম ইজ আরকে আমরা বি ভার্ব বলবো, যেটা এখানে লেখা আছে দেখো, যে এই বি ভার্বগুলো অর্থাৎ এম ইজ আর যে বি ভার্বগুলো আছে এইগুলো নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে। এটা আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটি জেনে নেই যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের শেষে অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেই যে আমরা যখন আইএনজি যোগ করব বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এস বা ইয়েস যোগ করব, সেটা সবসময় মনে রাখতে হবে যে এই যে ভার্বটা আছে ভার্বটাকে অবশ্যই V1 হইতে হবে অথবা বেস ফর্মে থাকতে হবে, আমরা যেটাই বলি। ওকে, উদাহরণে যাই। এখানে বলা আছে আই এম ইটিং রাইস। আমরা কিভাবে চিনব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? চেনার উপায়টা হচ্ছে দেখো, যে আইটা যদি সাবজেক্ট হয় তারপরে ঠিক দেখো আমাদের অক্সিলারি ভার্ব এম ইজ আর এর মধ্যে এখানে এম আছে। ওকে, এম। আর মূল ভার্ব ইট এর সাথে বলা আছে আইএনজি যোগ। হ্যাঁ, আইএনজি যোগ আছে। তাহলে হচ্ছে কি আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। আচ্ছা, এই যে বাংলায় খাইতেছি যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে। আচ্ছা, আরও কয়েকটি উদাহরণ হচ্ছে রিফাত ইজ রিডিং এ বুক, রিফাত একটি বই পড়ছে। শি ইজ মেকিং টি, সে চা তৈরি করছে। আই এম ওয়াচিং এ মুভি, আমি একটি সিনেমা দেখছি। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করা গেল, দেখো যে এখানে আমরা আই এর পরে এম নিছি, এখানে রিফাতের পরে কি নিছি, ইস নিছি। আচ্ছা, আমাদের উপরে কিন্তু বলা ছিল অক্সিলারি ভার্ব এম ইজ আর, এই তিনটা। তো এখানে আমরা এম করলাম, এখানে ইস করলাম, আবার ইস করলাম, আবার এম করলাম, এগুলো কেন? সেটার কারণটা আমরা এই নিচের যদি নোটটা পড়ি তাইলেই আমরা ঠিক বুঝতে পারবো। ওকে, আচ্ছা, সাম মিস্টেক। আচ্ছা, নিচের এই নোটটা যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। নোটটি পড়ে নেই। যদি
যদি সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি সেটা আমি পার্ট 1-এ শিখিয়েছি যে আমি হচ্ছি ফার্স্ট পারসন এবং আমি যদি একজন, অবশ্যই আমি একজন, তো আমি একজন এবং আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমার পরে অবশ্যই এম ব্যবহার করতে হবে। ওকে, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এম ব্যবহার করতে হবে এবং থার্ড পারসন সাবজেক্টটা যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাই তাহলে ইজ ব্যবহার করতে হবে। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমি আবার বলে দেই যে আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আর আমি তুমি বাদ দিয়ে সবাই হচ্ছে থার্ড পারসন। আচ্ছা, সেটা নাম হইতে পারে, যে কেউ হইতে পারে এবং সেটা একজনকে বুঝাইতে হবে, তাহলে সেটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর সেক্ষেত্রে আমরা ইসকে ব্যবহার করব। আর অন্য সব ক্ষেত্রে আমরা, অন্য সব যে পার্সন আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এই আরকে ব্যবহার করব। ওকে, আমার মনে হয় যে এখানে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। ওকে, আচ্ছা, এটা আমরা এই পর্যন্ত যেটা জানলাম সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সাধারণ ধারণা। তো এটা আরও কিছু স্ট্রাকচার আছে যেগুলো জানতে হবে। যেমন আমরা কিছুক্ষণ আগে যেটা জানলাম সেটা হচ্ছে আসলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার। সেটা আবার একটু রিপিট করি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবোধক সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের শেষে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন এখানে বলা আছে আই অ্যাম ওয়ার্কিং ইন মাই স্টুডিও, আমি আমার কর্মশালায় অথবা স্টুডিওতে কাজ করছি। করছি কথাটা আছে বাংলায়, দেখো এখানে করছি কথাটা আছে, যার জন্য এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে এম আছে, দেখো আই হচ্ছে ফার্স্ট পারসন এবং আমি হচ্ছে একজন, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সো এম এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ওয়ার্ক কাজের সাথে কি করা হয়েছে, আইএনজি যোগ করা হয়েছে। ওকে, আচ্ছা, এরপর বলছে হি ইজ সলভিং দ্য সাম, সে অঙ্কটি সমাধান করেছে। আমরা কিন্তু বাংলা ক্রিয়ার শেষে, আমি কিছুক্ষণ আগে যে পড়লাম বা বললাম যে বাংলা ক্রিয়ার শেষে যেগুলো থাকবে সে, স, সেন, এই যে সে আছে। ওকে, আর এই যে হি সাবজেক্টের পরে আমরা ইজ পাইছি, ইজ হচ্ছে কেন বসলো সেটা বললাম যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার পাইলে এম ব্যবহার করব, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাইলে ইজ ব্যবহার করব, আর অন্য সব ক্ষেত্রে আমি যদি এখন এখানে উই পাই তাহলে কিন্তু আমরা আর বলবো। আমি যদি এখানে বলি যে উই, অর্থাৎ উই যদি ব্যবহার করি আমি, তাহলে আমাকে উইয়ের পরে নিতে হবে হচ্ছে আরকে। আমি যদি এখানে দে ব্যবহার করি তাহলে নিতে হবে আরকে। সো মনে রাখতে হবে যে এই যে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আমরা এখানে ব্যবহার করলাম আর, এবং দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার জন্য হচ্ছে আর। ওকে, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, যার জন্য আর। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার জন্য হচ্ছে আর। ওকে, নেগেটিভ স্ট্রাকচারটি যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট। আচ্ছা, আমি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাসকে ব্যবহার করেছিলাম। আচ্ছা, আর এইখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূলত এম ইজ আর এই অক্সিলারি ভার্বগুলোকে পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখানে আর ডু অথবা ডাজের কোনো দরকার হবে না বা অন্য কোনো অক্সিলারি ভার্বকে এখানে নিয়ে আসা যাবে না। আমরা এইটার পরেই মানে এম ইজ আর এর পরেই নট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করব। আচ্ছা, আমি যদি উদাহরণে যাই, এখানে বলা আছে যে আই এম নট ওয়ার্কিং ইন মাই স্টুডিও। অর্থাৎ এখানে একটু লক্ষ্য করি, আমরা কিন্তু এবারেও এম পাইছি, অর্থাৎ এম পাইছি প্লাস হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি পাইছি, কিন্তু এখানে আরেকটা জিনিস পাইছি যেটা না বোঝার জন্য আমরা একটা নট পাইছি। সো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এবং এখানে নেগেটিভ করলাম খুব সহজেই এ কারণেই যে আগেরটা ছিল আমার কি আই অ্যাম ওয়ার্কিং ইন মাই স্টুডিও, আর এবারে আই অ্যাম নট ওয়ার্কিং ইন মাই স্টুডিও, কারণ এখানে অক্সিলারি ভার্ব দেওয়াই ছিল। এই জন্য আমরা খুব সহজেই এই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে এটাকে আমরা নেগেটিভ করতে পেরেছি। ওকে, আর যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সেন্টেন্সকে, অর্থাৎ আমি বললাম আই ইট রাইস,
আই ট্রাইস। আমি যদি এই বাক্যটিকে নেগেটিভ করতে বলি তাহলে কিন্তু আমাদের বলতে হবে আই, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, যার জন্য কিন্তু এখানে আমাদেরকে ডুকে নিতে হবে। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আই ডু নট ইট রাইস। আচ্ছা, এখানে আই ডু নট ইট রাইস করতে হয়েছে। কেন করতে হয়েছে? কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নেই, যার জন্য আমরা ডু অথবা ডাসকে ব্যবহার করব, যেটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্লিয়ার করছিলাম, আর একটু রিমেম্বার করে দিলাম। সো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বিষয়টা হচ্ছে যে নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে নেগেটিভটা সেটা হচ্ছে এই যে এম ইজ আর, হয় এম না হয় ইজ না হয় আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে এটার পরেই ঠিক আমরা যদি নট ব্যবহার করি, অর্থাৎ এই নট ব্যবহার করে বাকিটা ঠিক রাখি, তাহলে সেটাই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ওকে, যেমন এখানে বলছে হি ইজ নট সলভিং দ্য সাম, অর্থাৎ সে অঙ্কটি সমাধান করছে না। ওকে, আইএনজি থাকতে হবে অবশ্যই ভার্বের সাথে। আচ্ছা, যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি একটু দেখতে যাই, এখানে বলা হচ্ছে অর্থাৎ এম ইজ আর, এই যে অক্সিলারি ভার্বগুলো পেয়েছি, এই অক্সিলারি ভার্বগুলোকে আমাদের সামনে নিতে হবে। অর্থাৎ প্রথমে অক্সিলারি ভার্বগুলো বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন অথবা অবজেক্ট, এবং শেষে এই যে ইন্টারোগেটিভ মেকার অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এটা অনেকে ভুল করে দিচ্ছে না বা দেয় না, তো এটা আমাদের দিতে হবে অবশ্যই। তো এই যে এম আমরা অক্সিলারি ভার্বটাকে সামনে বসিয়েছি, এবং এম আই ওয়ার্কিং ইন মাই স্টুডিও, অর্থাৎ আমি কি আমার কর্মশালায় বা স্টুডিওতে কাজ করছি। আচ্ছা, এখানে কিন্তু এম এর পরে সাবজেক্ট, তারপরে দেখো মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এবং আইএনজি যোগ করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। ওকে, ইজ হি সলভিং দ্য সাম, সে কি অঙ্কটি সমাধান করছে। আচ্ছা, এই হচ্ছে টোটাল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মোটামুটি একটা স্ট্রাকচার, এবং আমরা এইটুকু জানলেই আমরা মোটামুটি চিনতে পারবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা কোনগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহার আছে, ব্যবহারটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব, জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আমি। আচ্ছা, প্রথমে টেন্স মেকার, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্স মেকার, অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে দেখে আমরা বলবো যে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর সেজন্য এই ওয়ার্ডগুলোকে একসাথে আমি টেন্স মেকারস নাম দিয়েছি। সো বলা আছে সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে বাক্যে নাও মানে এখন, রাইট নাও এই মুহূর্তে, টুডে আজ প্রেজেন্ট বর্তমানে, অ্যাট দিস টাইম এই সময়ে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, দিস সেশন, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই যে ব্যাপারটা, মানে এই টেন্স মেকারগুলো অর্থাৎ এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো ওয়ার্ডগুলোকে যদি আমরা কোনো সেন্টেন্সে পাই, তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা খুব সহজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো। ওকে, আচ্ছা, যেমন এখানে প্রথমে বলা আছে অ্যাট প্রেজেন্ট, পাইলাম কিছুক্ষণ আগেই আমরা অ্যাট প্রেজেন্ট। আচ্ছা, অ্যাট প্রেজেন্ট যেহেতু আছে সেহেতু এটা অবশ্যই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যার জন্য আমাদেরকে পরে অক্সিলারি ভার্ব হিসেবে এমকে নিতে হবে, এবং মূল ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে, তারপরে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন এখানে বলছে টোটাল অ্যাট প্রেজেন্ট আই অ্যাম ওয়ার্কিং অ্যাব্রোড। ওকে, হি অফেন গোজ টু স্কুল বাই বাস, বাট টুডে, এই যে টুডে পেয়েছি আমরা কিন্তু কিছুক্ষণ আগে পেলাম টুডে, যদি কোনো সেন্টেন্সে আমরা টুডে পাই, টুডে ওয়ার্ডটি পাই, তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, টুডে হি ইজ গোয়িং বাই ট্রেন, আজকে সে কিসে যাবে, ট্রেনে যাইতেছে। ওকে, আচ্ছা, এখানে মূলত দুইটা টেন্স আছে, এখানে বলছে হি অফেন গোস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
আমরা পড়ছিলাম যে এই অফেন হচ্ছে একটা অ্যাডভার্বটি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসতে পারে এবং সাবজেক্টটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে আমরা গো এর সাথে ইএস যোগ করছি, গোস করছি। আচ্ছা, আর তারপরে বাট একটা কনজাংশন ব্যবহার করার পরে আমরা টুডে হি ইজ গোয়িং এই যে ইজ, তারপরে কি করেছি গো এর সাথে আইএনজি করছি। আচ্ছা, আইএনজি করার পরে আচ্ছা গো এর সাথে আইএনজি প্লাস হচ্ছে বাই যোগে 10। ওকে, দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও। এই যে নাওকে দেখে আমরা বলতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা এই ছিল টেন্স মেকারের মাধ্যমে চেনার কিছু উদাহরণ। আমি এবার চলে যাব পরের স্টেপ। দেখি, কাজটি বর্তমানে চলছে অ্যান অ্যাকশন গোয়িং অন এ প্রেজেন্ট বোঝাতে, অর্থাৎ কাজটি বর্তমানে চলছে এরকম যদি বোঝায় তাহলে আমরা বুঝবো সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই এম ওয়াচিং টিভি, আমি এই মুহূর্তে কী করতেছি, টিভি দেখিতেছি, হ্যাঁ টেলিভিশন দেখিতেছি। আচ্ছা, হি ইজ স্লিপিং, সে এই মুহূর্তে ঘুমাইতেছে। আচ্ছা, শি ইজ রিডিং, সে পড়িতেছে। দে আর প্লেয়িং, তারা খেলিতেছে। এই যে আমরা চলতেছে, বর্তমানে কাজটা চলতেছে, এই জন্য এইগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো খুব সহজেই। ওকে, হি ইজ হামিং এ সং, সে গুনগুন করে গান গাইছে, অর্থাৎ বর্তমান গাইতেছে। নন স্টপ যেটা বললাম অবিরত চলবে এরকম। দ্য বেবি ইজ কাটিং টিথ, বাচ্চাটি দাঁত উঠাইতেছে। আচ্ছা, এখানে আরও কিছু উদাহরণ আছে, এগুলোকে আমি স্কিপ করলাম, এগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এগুলো আমার বইয়ে খুব সুন্দর করে কতগুলো ওয়ার্ড আছে যেগুলো কঠিন, তোমাদের কাছে কঠিন লাগতে পারে উচ্চারণের ক্ষেত্রে, সেই উচ্চারণগুলো এখানে বাংলাতে লেখা আছে এবং অর্থগুলো দেওয়া আছে, সেটা তোমরা ভালো করে পড়ে নিতে পারবা। ওকে, আচ্ছা আমরা পরে একটা নিয়ম বলছে যে সকল কাজে প্রস্তুতি বা আয়োজন দরকার হয় এমন নিকট ভবিষ্যৎ কালের কাজে এ ফিউচার অ্যাকশন বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবো। যেমন বলছে আই এম গোয়িং টু ঢাকা টুমরু, হ্যাঁ আই এম গোয়িং টু ঢাকা টুমরু, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। এই যে আমরা কিন্তু বাংলা ক্রিয়ার শেষে এই ছিটা পেয়েছিলাম, হ্যাঁ ওকে হচ্ছে না এটা, এই যে সিটাকে পেয়েছিলাম, হ্যাঁ যার জন্য আমরা বাংলাতে যদি বুঝতে যাই তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইংরেজিতে তো বুঝতেই পারতেছো যে এখানে এম আছে, এম এবং গো এর সাথে আমরা কি করেছি আইএনজি যোগ করেছি, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম লিভিং ঢাকা টুমরু, আমি আগামীকাল ঢাকা ছাড়ছি বা ত্যাগ করছি। আচ্ছা, হি ইজ কামিং হোম নেক্সট উইক, সে আগামী সপ্তাহে বাড়ি আসছে। এক্ষেত্রেও আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, রুনা আগামী মাসে বিয়ে করতেছে। এই যে বাংলা ক্রিয়ার শেষে দেখো ছাড়ছি, আসছে, করতেছে, এই জন্য, এবং এখানে দেখো এম ইজ আর প্লাস তোমার ইজ আছে, যার জন্য এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আচ্ছা, এবার দেখি যে নিম্নের ভার্বগুলো দ্বারা পরিবর্তনশীল অবস্থা চেঞ্জিং সিচুয়েশন বোঝাতে, যেমন গেট, চেঞ্জ, বিকাম, ইনক্রিজ, রাইজ, ফেল, গ্রো, ইমপ্রুভ, বিগিন, স্টার্ট ইত্যাদি এর সাধারণত বাই লিভস অ্যান্ড বাউন্ডস অর্থাৎ রেপিডলি দ্রুত গতিতে, গ্র্যাজুয়ালি অর্থাৎ ক্রমাগত, ডে বাই ডে দিনে দিনে, স্টেপ টু স্টেপ ধাপে ধাপে, লিটিল বাই লিটিল ধীরে ধীরে। এই ওয়ার্ডগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে পাই তাহলে সেটাও কিন্তু আমরা খুব সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি, বা সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ দিতে হবে। ওকে, যেমন এখানে বলছে উদাহরণে যে দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং বাই লিভস অ্যান্ড বাউন্ডস, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বাংলার ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি যে এই যে ক্রিয়ার শেষে কি আছে, ছে, আর এখানে দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা ইজকে ব্যবহার করছি এবং
ইনক্রিজিং এর সাথে আইএনজি যোগ করেছি, যার জন্য এটাকে অবশ্যই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ওকে, অ্যাট ফার্স্ট আই ডিড নট লাইক মাই জব বাট আই এম বিগিনিং টু এনজয় ইট। প্রথমে আমি আমার চাকরি পছন্দ করিনি, কিন্তু এখন আমি তা উপভোগ করতে শুরু করেছি। এই যে সি, বাংলা ক্রিয়ার শেষে সি আছে, এবং এটা যখন আমরা বাংলা থেকে ইংরেজি করব আর কি, তাহলে এইটাকে লক্ষ্য করতে হবে সি, এবং এখানে আমাদের এমকে নিয়ে আসা হয়েছে, আর এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। ওকে, আচ্ছা, এই যে বার্ট হচ্ছে এখানকার মূলত একটা কানেক্টরস, মানে কনজাংশন হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। এটার ব্যাখ্যা আমরা পরের কোনো এক ক্লাসে পাবো। আর সামনের যে ক্লোজটি আছে, অ্যাট ফার্স্ট আই ডিড নট লাইক মাই জব, এটা মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে যাব তখন এটা ক্লিয়ার করব। ওকে, এখানে আরও কিছু উদাহরণ আছে, সেগুলো তোমাদের কষ্ট করে একটু দেখে নিতে হবে। আসলে সময় কম থাকায় সব উদাহরণ বা সব এক্সাম্পলগুলো শেষ করা যাচ্ছে না। ওকে, বক্তার বলার সময় কোনো কাজ চলতেছে কিন্তু ঠিক বলার মুহূর্ত নয় বোঝাতে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো আর কি। যেমন হি ইজ পেইন্টিং দ্য বিল্ডিংস, সে ভবনটি রং করেছে, এখন কিন্তু করতেছে না, সে ভবনটি রং করেছে মানে আগে করেছে, তারপরও সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফেলবো, কারণ বাংলায় এখানে দেখো সে আছে, বাংলা থেকে যদি আমরা ইংরেজি করতে যাই তাহলে আমরা এই যে ইসকে নিয়ে আসবো, এবং মূল ভার্বের সাথে দেখো পেইন্টিংয়ের সাথে আইএনজি যোগ করা হয়েছে, যার জন্য সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আবার যদি ইংরেজি থেকে বাংলা করা হয় তাহলে আমরা এই যে ইস এবং পেইন্টিংয়ের আইএনজি পাবো, যার জন্য সেখানে করেছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে খুব সহজে নিয়ে আসতে পারবো। ওকে, আই এম রিডিং হ্যামলেট অফ শেক্সপিয়ার। আমি শেক্সপিয়ারের হ্যামলেট পড়েছি, হ্যামলেট নামক একটা গ্রন্থ পড়েছে। ওকে, উপরের সেন্টেন্স দুটি সাবজেক্ট যথাক্রমে হি এবং আই কাজগুলি ঠিক বলার মুহূর্তে করছে না, অর্থাৎ যেই মুহূর্তে বলতেছে সেই মুহূর্তে করতেছে না। আমরা কিন্তু সংজ্ঞায় পেয়েছিলাম যে নন স্টপ, বাট এখানে দেখো বলা হচ্ছে যে এই মুহূর্তে বলতেছে কিন্তু কাজটা এই মুহূর্তে করতেছে না, কিন্তু এই মুহূর্তে যে বলতেছে, যার জন্য আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ওকে, আচ্ছা, নেক্সট স্টেপ চলে যাব, নেক্সটের পরের যে নিয়ম আছে পরের নিয়মে যাব। নিম্নের ভার্বগুলো বাংলা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, তাই এদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ নিম্নে আমার এই যে বক্স দেখা যাচ্ছে, এই বক্সে কিছু ভার্ব রয়েছে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, তাহলে এগুলোকে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার চেষ্টাও করি সেটা আমাদের ভুল হয়ে যাবে। ওকে, দেখি ভার্ব অফ পারসেপশন, অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় এমন কিছু ভার্ব, যেমন সি মানে দেখা, হেয়ার মানে শোনা, স্মেল মানে ঘ্রাণ নেওয়া, টাস্ট মানে স্পর্শ করা, নোটিস মানে বিজ্ঞপ্তি, ব্লিপ বিশ্বাস করা, রিকোজিন মানে হচ্ছে চিনতে পারা। এই যে ভার্বগুলো আছে, এছাড়াও নিচে কিছু ভার্ব আছে, এগুলো অনেক সুন্দর করে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোকে আমরা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারবো না। এই ভার্বগুলোকে আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারবো, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ব্যবহার করতে হবে। আমি কিছুটা রাখলাম তোমাদের দেখার সুবিধার্থে, ভিডিওটা একটু থামিয়ে দিলাম তোমাদের দেখার সুবিধার্থে, এগুলো একটু পড়ে নাও। আর যেমন আমরা কিছু উদাহরণে যাব এবার, যেমন বলছে হি লুকস হ্যাপি, তাকে সুখী দেখাচ্ছে। আমি কিন্তু বলতে পারবো না যে হি ইজ লুকিং হ্যাপি, এটা বলতে গেলে ভুল হয়ে যাবে। ওকে, ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। এখানে ইউ আর লুকিং টায়ার্ড এটা আমি বলতে পারবো না। ওকে, ইউ লুক ভেরি গ্লুমি, তোমাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে। ইউ আর লুকিং ভেরি গ্লুমি বলা যাবে না। ওকে, এই যে খুব পরিচিত একটা বাক্য, আই সি এ বার্ড,
এখানে আমরা এই যে সি কথাটাকে দেখে আমরা কখনোই বলতে পারবো না। আমরা সি কথাটাকে দেখে মনে করতে পারি যে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা চেনার উপায় ছিল, তো আমি এটাকে আই অ্যাম সিইং এ বার্ড করব, সরি, সেক্ষেত্রে এটা ভুল হয়ে যাবে। আমাদের সেটাকে আগেই বলছি যে পূর্বেই বলছি যে এটা সিটাকে, অর্থাৎ যেটা ইন্দ্রিয়ের মাধ্যমে বোঝা যাবে, অর্থাৎ সি একটা ভার্ব যেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারবো না। ওকে, এটাকে করতে হবে আই সি এ বার্ড। এরকম আরও কিছু উদাহরণ আছে নিচে, এগুলো একটু কষ্ট করে দেখে নিবা, অনেক কাজে লাগবে তোমার। আমি নেক্সট স্টেপে চলে গেলাম। তবে ওকে, তবে কিছু 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 ক্ষেত্রে সি, ফিল, থিঙ্ক ইত্যাদি ভার্ব এর কন্টিনিউয়াস টেন্স হয়। আমি কিছুক্ষণ আগেই কিন্তু বললাম যে সিকে আমরা কখনোই, এই যে সি একটা ভার্ব যেটাকে আমরা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারবো না, কিন্তু আবার এখন বলতেছি যে কিছু কিছু সময়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটা করতে পারি, কিন্তু কখন, অর্থটা দেখতে হবে। এখানে বলা আছে যে আই এম সিইং অ্যান্ড সিইং, আমি দেখিতেছি তো দেখিতেছি। এই যে ভাষাটা দেখো, যে দেখিতেছি তো দেখিতেছি, পরপর দুইবার, হ্যাঁ, দুইবার যখন দ্বিরুক্তি করা হয়েছে, যার জন্য আমরা কিন্তু এখানে সিইং করতে পারবো। আবার ওইটার সাথে আগে যে বললাম আই এম সি এ আই সি এ বার্ড, ওইটার সাথে যদি আবার মিলাই তাহলে আবার ভুল করে ফেলবো। ওকে, আই এম সিইং হিম টুমরো, আমি আগামীকাল তার সাথে সাক্ষাৎ করছি। আমি আগামীকাল তার সাথে সাক্ষাৎ করছি, এক্ষেত্রেও আমরা সিইং করতে পারি। ওকে, ওকে, এই ক্ষেত্রে আমরা এই আই এম সিইং হিম টুমরো, হ্যাঁ, আমি আগামীকাল তার সাথে সাক্ষাৎ করছি, এক্ষেত্রে আমরা এই সি এর সাথে আইএনজি যোগ করতে পারি। কিছু কিছু কম্পারেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে ফিল এর কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন বলছে আর ইউ ফিলিং বেটার নাও, তুমি এখন আগের চেয়ে ভালো বোধ করছো কি, প্রশ্ন করা হয়েছে। ইয়েস আই এম ফিলিং বেটার, হ্যাঁ আমি আগের চেয়ে ভালো বোধ করছি। সেক্ষেত্রে আমরা এই যে ফিল ভার্বের সাথে আইএনজি করতে পারবো, কখন, যখন এটা কম্পারেটিভ ডিগ্রিতে থাকবে। ওকে, এই হচ্ছে টোটাল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, মোটামুটি ব্যবহার। আরও কিছু অজানা, যেটা আমাদের হয়তো তোমরা অনেকে জানো, হয়তো অনেকে জানো না, এরকম কিছু নিয়ম আছে যেগুলো আমরা আসলে না জানলে নয়, যেগুলোকে জানতে হবে, যেগুলো না জানলেই নয়। দেখি অজানা কিছু নিয়ম। রুলস 1, দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলেও তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কখন, স্ট্রাকচারটা দেখে নিই আগে, হ্যাঁ। বি ভার্ব এম ইজ আর প্লাস আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। ওকে, আমরা স্ট্রাকচারে পড়েছিলাম যে বি ভার্ব এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, কিন্তু এবার বলছে অ্যাডজেক্টিভের সাথে আইএনজি যুক্ত যদি পাই তাহলে সেটাকে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। ওকে, অ্যাডজেক্টিভ পাইলে মনে রাখতে হবে, এই যে অ্যাডজেক্টিভ যদি পাই, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ হইতে হবে। ওকে, যেমন এখানে বলছে ইট ইজ অ্যামেজিং, অ্যামেজিং, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওকে, এই অ্যাডজেক্টিভ, যার জন্য এটাকে আমরা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো না, যদিও এখানে ইজ আছে, কিন্তু ইজটা এখানে অবশ্য অক্সিলারি ভার্ব না, ইজটা এখানকার মেইন ভার্ব। ওকে, প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, দে আর চার্মিং, তারা তারা মনোমুগ্ধকর। এই যে আর আছে, আরটা এখানে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তুমি মনে করতে পারো, কিন্তু আসলে না। এই যে চার্মিং কথাটা বলা আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ইট ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং একটা অ্যাডজেক্টিভ, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, সো এটাকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, নোটটা হচ্ছে অ্যামেজিং, চার্মিং, ইন্টারেস্টিং শব্দগুলো জন্মগতই আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, তাই এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, বরং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মানে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না বলে এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে হবে। ওকে, আচ্ছা, এবারে অজানা নিয়ম 2, স্ট্রাকচারটা বলছে যে এম ইজ আর প্লাস গোয়িং টু, মূলত এটা হবে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। এই যে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু,
প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়। ওকে, আচ্ছা, ওয়াজ ওয়ার প্লাস গোয়িং টু অর্থাৎ ওয়াজ গোয়িং টু ওয়ার গোয়িং টু প্লাস V1 যদি থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। এটা আসলে পাস্ট ইনডেফিনিটের ব্যাপার, আমরা এখনও পাস্ট ইনডেফিনিটে যাই নাই, তারপরে এটা একটু আমি অ্যাডভান্স আলোচনা করে দিলাম। সো মনে রাখো যে এম গোয়িং টু, ইজ গোয়িং টু এবং আর গোয়িং টু থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ওকে, উদাহরণ দেখি, আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস। আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। এই যে এম, তুমি এখন মনে করতে পারো যে এখানে তো এম আছে আর এখানে গোয়ের সাথে তো আইএনজি আছে, তাহলে এটা তো অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে এরকম যদি ভাবা হয় তাহলে সেটা আসলে ভুল হয়ে যাবে, কেননা আই এম গোয়িং টু, আমি বলছি যে এম গোয়িং টু এর পরে যদি মূল ভার্ব থাকে, এই যে মূল ভার্ব আছে, ওকে, যদি মূল ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপরেরটা হি ইজ গোয়িং টু, এবারেও কিন্তু আমরা পাইছি ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম, সেক্ষেত্রে এটাকেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। দে আর গোয়িং টু মেক এ চ্যারিটেবল ফান্ড, তারা একটি দাতব্য তহবিল গঠন করতে যাচ্ছে। আমরা এখানে আর গোয়িং টু প্লাস V1 মেক আছে, যার জন্য এটাকেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। ওকে, আচ্ছা, নোটটি দেখে নিই। উক্ত বাক্যগুলো দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে হলেও মূলত তারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, কেননা এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু এগুলো মূলত মোডাল ভার্ব, আর তাই মোডাল ভার্ব গঠিত বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, মনে রাখতে হবে। এগুলো হচ্ছে মোডাল ভার্ব এবং এগুলোকে মোডাল ভার্ব ধরেই কিন্তু অর্থাৎ এই যে এম গোয়িং টু এটাকে মোডাল ভার্ব ধরেই এরপরে যে ভার্বটা আসছে সেটা হচ্ছে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এবারে অজানা নিয়মের 3 নম্বর নিয়ম দেখি কি বলছে, যে কোনো বাক্যে যদি এম ইজ আর একটি ভার্ব হয় বা মেইন ভার্ব হিসেবে বসে, অর্থাৎ এম ইজ আর থাকলো কিন্তু এম ইজ আরের পরে কোনো ভার্ব নেই, অন্য কোনো ভার্ব নেই, তবে এম ইজ আর থাকা সত্ত্বেও তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আচ্ছা, যেমন হি ইজ জলি এনাফ, সে যথেষ্ট হাসি খুশি। এই যে ইস আছে, ইসের পরে কিন্তু কোনো ভার্ব নেই, যার জন্য ইসটাই এখানকার প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, যার জন্য এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো না, যদিও এখানে ইস আছে, এটাকে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে হবে। ওকে, এরপরে আই এম এ ব্যাংকার, অর্থাৎ আমি একজন ব্যাংক কর্মকর্তা, এখানে এম আছে কিন্তু পরে কোনো মূল ভার্ব নেই। আচ্ছা, তারপরে হচ্ছে দে আর কারেজাস, মানে তারা সাহসী, এখানেও মূল ভার্ব নেই, যার জন্য এম থাকা সত্ত্বেও এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। তো এই হচ্ছে আজকে আমার পার্ট 3-র ক্লাস। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে, তোমরা অনেক কিছু শিখতে পেরেছ এবং এভাবেই তোমরা সাথে থেকো, আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো। যদি ভালো লাগে তাহলে দেখবা। আর যারা নিজেকে পণ্ডিত মনে করে, আমি আবারও বলছি, যারা নিজেকে পণ্ডিত মনে করে, যারা মনে করে যে আমি এর থেকে অনেক কিছু জানি, তাহলে তুমি আমার ভিডিওটি স্কিপ করতে পারো। ইউ ক্যান স্কিপ দিস ভিডিও, তাতে আমার কোনো আসে যায় না। সো আমি আমার প্রয়োজনে ভিডিও বানাবো এবং ইংরেজিতে আমার যতটুকু জ্ঞান আছে আমি তা শেয়ার করার চেষ্টা করব। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো।